জীবন সাথী। বিয়ের পরের দিকে তেমন কিছুই কাজ করতে পারত না সীমন্তী, যেমনটা আর 5টা মেয়েরা হয়ে থাকে। এর জন্য ওকে অনেক অপমান সহ্য করতে হতো মুখ বুজে। ওদিকে স্বামী জাহাজে চাকরি করে, দেখা হয় 6 মাসে 9 মাসে। এদিকে বাড়িতে মাত্র 4টে মানুষ। সীমন্তীর শ্বশুর বাড়ির লোকের নিত্যদিনের এত বাজে কথা ওর যেন আর সহ্য হতো না। এদিকে বিরক্ত লাগলেও উপায় নেই। বাপের বাড়ির অবস্থা বিশাল না হওয়ার কারণে মন চাইলেও এখানে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতেও পারবে না কিছুতেই। এভাবেই নিজের জীবনটাকে নিয়ে এক প্রকার অসহ্য রকম ভাবে দিন কাটিয়ে দিচ্ছিল সীমন্তী। এরপর একদিন ওর বাড়িতে সবারই একটা নিমন্ত্রণ এলো। ওর শাশুড়ির এক বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ। ওদিকে সীমন্তীর শাশুড়ি আর ননদ আগে ভাগেই প্ল্যান করে রেখেছে ওকে বাদ দিয়ে ওরা যাবে। সীমন্তীকে একবারও জিজ্ঞেস অবধি করেনি ওরা। সীমন্তীর শ্বশুর বয়স্ক মানুষ, সুগারের পেশেন্ট। উনি রাতে মাত্র একটা রুটি খান। সীমন্তী তাই শ্বশুরকে একটা রুটি আর একটু তরকারি বানিয়ে ওনাকে সময় মতন খেতে দিয়ে দেয় ঠিক ঘড়ি ধরে 8টার সময়। বাড়িতে শাশুড়ি থাকলে উনি নিজের শত কাজের মাঝে এই খাবার বেড়ে দেওয়ার দায়িত্বটা কাউকে দেন না। সীমন্তী আজ বিয়ের 2 বছরে প্রথমবার সুযোগ পেয়েছে শ্বশুরকে নিজে হাতে বেড়ে খাওয়ানোর। বাবা, আপনাকে আরেকটা রুটি দেব? না মাথা, তুমি বড্ড যত্ন করে খাওয়ালে আজ, আর আমি এই সামান্য নিয়মটুকু মেনে চলি বলে এখনো হেঁটে চলে বেড়াচ্ছি। তা তুমি তোমার খাবারটা একসাথেই নিয়ে এলে না কেন? কথাটা শুনে সীমন্তী একটু অভিমানের সুরেই ওর শ্বশুরকে বলে উঠল, বাবা, আপনি হয়তো জানেন না আমি রোজই একা একা রাতের খাবার খাই। তাই একদিনের জন্য নিজের অভ্যেস বদলে কি লাভ বলুন? আর আপনি তো রোজ রাত 8টায় খেয়ে নেন। আপনার মেয়ে আর বউ রাত 9:30টায়। আমার পক্ষে ওরকম মিলিটারি নিয়ম মানা সম্ভব না, কারণ আমি ছোট থেকে ব্যবসায়ী পরিবারে মানুষ। ঘড়ির কাঁটা মেপে খাবার খাওয়াটা আমার কোনোদিনই ধাতে সইবে না। আচ্ছা বেশ বেশ, তোমার যখন সুবিধা হয় তুমি তখনই খেও। আসলে আমি সবটাই বুঝি, আমার খোকনটা বাইরে থাকে, আর তোমার এখানে বড্ড একা একা লাগে। লাগাটাও স্বাভাবিক, তার মধ্যে আবার আমার বউ মেয়ের জ্বালাতন। আমার কোনো উপায় নেই গো তোমাকে বাঁচাবার। আমাকে মাফ করো মা। না না বাবা, আপনি ক্ষমা চাইছেন কেন? আমি জানি আমার এই কষ্টের কোনো সমাধান নেই। আর এখানে একা মানুষ, আপনি কি করবেন? ছাড়ুন এসব। আমি আপনার রাতে শোবার বিছানা করে দিয়েছি, আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন। দাঁড়াও মা, আজ এত তাড়াতাড়ি ঘুমালে হবে না। তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। আজ একজন আসবে আমাদের বাড়িতে। তার সাথে আমাদের দুজনেরই আলাপ হওয়াটা জরুরি। আমার মেয়ে রিনকি, মানে তোমার ননদিনী, আর তোমাদের দজ্জাল মা নেই বলে আমি সেই ব্যক্তিকে আজ এ বাড়িতে ডেকেছি। তুমি সামান্য কিছু খাবারের আয়োজন করে রেখো। বেশ বাবা, কিন্তু কে সেই ব্যক্তি আমি কি জানতে পারি? দাঁড়াও না, আগে দেখাটা হোক। ওটা এখন সারপ্রাইজ থাক। এরপর সীমন্তীর শ্বশুর খাওয়া শেষ করে ডাইনিং এ বসে টিভি দেখছে।
রাত এখন প্রায় 8:30। সীমন্তী ফ্রিজে থাকা কিছু বোনলেস চিকেনকে মশলা মাখিয়ে মেরিনেট করতে রেখে দেয়। সেই অতিথি এলে তাকে গরম গরম ভেজে দেবে বলে। এরপর সীমন্তী বাড়িতে বাইরের লোক আসবে দেখে নিজের ঘরে পরার কাপড়টা ছেড়ে একটা সুন্দর কাপড় পরে নেয়। বাইরে তো ওর খুব একটা বেরোনো হয় না, তাই বাড়ির ভেতরেই সাজগোজের কোনো সুযোগ পেলে সেটা আর হাতছাড়া করতে চায় না। সীমন্তী আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আজ এই হালকা গোলাপি রঙের কাপড়টা পরব, আর তার সাথে চিকন এর এই ব্ল্যাক কালারের ব্লাউজটা, আর কপালে একটা ছোট্ট কালো টিপ, সাথে ঠোঁটে হালকা করে নুড রঙের লিপস্টিক। ঠোঁটে লিপস্টিকটা লাগানো শেষ হয়েছে কি হয়নি, ঠিক ওই মুহূর্তে সীমন্তীর বাড়ির দরজার কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের শব্দ পেয়ে সীমন্তীর শ্বশুর ওকে ডেকে বলে ওঠে, বৌমা দেখো, মনে হয় সেই অতিথি চলে এসেছে। হ্যাঁ বাবা, যাই। এরপর সীমন্তী তাড়াহুড়ো করে দরজাটা খুলতে যায়। দরজা খুলেই সীমন্তী বাইরে দাঁড়িয়ে থাকা সেই ভদ্রলোককে ভিতরে আসতে বলতে যাবে, কিন্তু তার আগেই ভদ্রলোককে নিজের চোখের সামনে এভাবে দেখে ভূত দেখার মতন চমকে ওঠে সীমন্তী। এরপর খুব ধীর আর চাপা স্বরে, যাতে কেউ শুনতে না পায়, সীমন্তী সেই ভদ্রলোককে জিজ্ঞেস করে, তুমি এখানে? তুমি এখানে কি করছো? যাক গে, দেখেও ভালো লাগছে, আমাকে দেখে অবাক হয়েছো তাহলে। আর তুমি কি আমাকে ছাড়া সত্যি ভালো আছো? রোহিত, তুমি তো ব্যাংকে চাকরি নিয়ে অন্য শহরে পোস্টিং ছিলে, তাহলে আবার কলকাতায় ফিরে এলে কেন? সীমন্তী, আজকের সব কথা কি আমি দরজার বাইরে দাঁড়িয়েই বলবো, নাকি ভেতরে আসতে বলবে? আগে আমাকে এটা বলো, তুমি আজ আমার সংসারের কোনো ক্ষতি করতে আসোনি তো? না, বাকিটা আস্তে আস্তে জানতে পারবে। বৌমা কই গো, ওই অতিথিকে বাড়ির ভেতরে নিয়ে এসো। উনি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? যাই বাবা। এরপর সীমন্তী রোহিতকে বাড়ির ভেতরে নিয়ে যায়। রোহিত ওর প্রাক্তন, প্রায় 8 বছরের সম্পর্ক ছিল ওদের, কিন্তু শেষ মুহূর্তে রোহিত প্রতিষ্ঠিত না হওয়ার কারণে ওদের বাড়ির লোক বিয়েটা হতে দেয়নি। এসো এসো রোহিত বাবা, বসো। সীমন্তীর শ্বশুর রোহিতের দিকে আঙ্গুলি নির্দেশ করে সোফায় বসতে বলে। সীমন্তী একটু অবাক হয় এটা দেখে যে ওর শ্বশুর যেন রোহিতকে অনেক আগে থেকেই চেনে। বাবা, আপনারা কি একে অপরকে আগে থেকেই চেনেন? হ্যাঁ, সে চিনব না কেন? রোহিত এর কাছেই আমার যত টাকা পয়সা কোন খাতে কিভাবে রাখলে সুবিধা হয় এই সব পরামর্শ নিই। আচ্ছা শোনো বৌমা, তুমি আগে যাও, ওর একটু খাবারের দিকটা দেখো। সীমন্তী একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওর পেছনে ফেলে আসা অতীত, ওর 8 বছরের প্রেম আজ আবার ওর বাড়ির বেডরুম অবধি এসে গেছে। ওর শ্বশুরকে একা পেয়ে না জানি কি সব প্রশ্ন করবে ওনাকে। এই চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যায় সীমন্তীর। চিকেন পাকোড়া গুলো ভাজা হয়ে গেলে সীমন্তী পাকোড়ার প্লেট আর সাথে 1 কাপ চা নিয়ে এসে হাজির হয় রোহিতের সামনে। তখন দরজা খোলার সময় ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, তাই ওরা একে অপরকে খুব ভালো মতন দেখতে পায়নি।
কিন্তু ডাইনিং এর এই স্বচ্ছ আলোতে ওদের মনের সব না বলা কথাগুলো যেন বলে দিচ্ছে ওদের দুজনের চোখ। রোহিতকে ও খাবারটা দিয়েই রান্নাঘরটা পরিষ্কার করার ছুতোয় পালিয়ে আসে। কারণ জীবন আমাদেরকে সব সময় কিছু দেওয়ার থেকে বেশি কেড়ে নেয়। এই ভয় এখন সীমন্তীর মনে। খাবার শেষ হয়ে গেলে সেই প্লেটটা দেওয়ার ছুতোয় এদিকে রোহিতও চলে আসে এবার রান্নাঘরে। রোহিতকে রান্নাঘরে দেখেই সীমন্তী একদম অবাক হয়ে যায়। তুমি এখানে কেন এলে রোহিত? বাবা ডাইনিং এ আছে, আমাদেরকে এখানে একসাথে দেখে নিতে পারে। দেখো, উনি দেখলেও আমার কিছু যায় আসে না। তোমাকে আজ আবারও সেই গোলাপি শাড়িতে দেখে কলেজের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সেসব দিন শেষ রোহিত, প্লিজ মুভ অন। তুমি পেরেছো মুভ অন করতে, পারোনি তাই না? এই 2 বছরে তুমি তোমার বরের সাথে যে কতবার সেক্স করেছো সেটা হয়তো গুণে বলে দিতে পারবে, কিন্তু আমাদের ওই 8 বছরে তুমি আর আমি যে কতবার সেক্স করেছি পারবে সেটা গুণে বলতে? দুবার বাচ্চা নষ্ট অবধি করেছি আমরা। কেন করলে এমনটা সীমন্তী? রোহিত, কারণটা কিন্তু আমি তোমায় জানিয়েই ব্রেকআপ করেছিলাম। হ্যাঁ, সেই সো কল্ড ব্রেকআপ। মুভ অন করে যাও, আমাকে ভুলে যাও। বাড়ির লোক মানছে না। আমাকে ছেড়ে এসে একবারও খোঁজ নিয়েছিলে? কাউকে ভালোবাসা, ভুলে যাওয়া এই সবটা কি খুব সহজ তোমার কাছে? সীমন্তী, একটা কথা আজ হয়তো তুমি মানবে কিনা জানি না, যে জীবনে নিজের খুশি হওয়ার থেকে বেশি কিছুই হয় না। এটা মনে রেখো। আর আমার দরজা তোমার জন্য চিরকালের জন্য খোলা। রান্নাঘর ছেড়ে যাওয়ার সময় রোহিত একবার সীমন্তীকে রান্নাঘরের দেওয়ালে ঠেসে ধরে ভীষণ জোরপূর্বকভাবে কিস করতে থাকে। এমনটায় যেন সীমন্তীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এমন নয় যে ও রোহিতকে চায় না, কিন্তু দমবন্ধ লাগাটা আসলে ভয়। ছাড়ো রোহিত। কি করছো কি? তোমার মাথাটা কি একবারে গেছে? না, যায়নি। তোমার বর তোমাকে আদেও ভালোবাসে। মাস খানেকের জন্য যখন আসে তখন শুধু জানোয়ারের মতন তোমার শরীরটাকে আমার বলতে মুখে বাজছে। আমি এখন আসছি সীমন্তী। আমি তোমার শ্বশুর এর ব্যাংক এর ম্যানেজার। ওনার মেয়ের সাথে আমার বিয়ের সম্বন্ধ ঠিক করা হয়েছে। তারপরে যখন একটু আধটু বন্ধু বান্ধবদের থেকে খোঁজ নিলাম, তখন জানতে পারলাম যে ইনি তোমার শ্বশুর। উনি যখন আমাকে এ বাড়িতে নিমন্ত্রণ করলেন, তখন আর লোভ সামলাতে পারলাম না তোমাকে একবার চোখে দেখার। আর আরেকটা কথা শোনো, তোমার ননদকে বিয়ে করার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। শুধু তোমার ননদকে কেন, পৃথিবীর কোনো মেয়েকে আমি আর পারবো না আপন করে নিতে। তোমার বিয়ের এই 2 বছর আমার জীবনে 2 বছরের কারাবাস হয়ে কেটেছে।
আসলে রোহিত আজীবন সীমন্তীর ছিল আর তাই থাকবে। এরপর রোহিত ডাইনিং এ ফিরে গিয়ে সীমন্তীর শ্বশুর এর সাথে ওনার ব্যাংক এর কাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে থাকে। কথা শেষের দিকে এগোলে সীমন্তীর শ্বশুর রোহিতকে রিঙ্কির সাথে বিয়ের কথা তুললে রোহিত সাফ জানিয়ে দেয়, আমাকে মাফ করবেন জেঠু, আমি পারবো না আপনার মেয়েকে বিয়ে করতে। আরে বাবা, আমার মেয়ে খুব সুন্দর দেখতে, আজ আমি আগে তোমার সাথে কথা বলে নিলাম, এরপর তুমি তোমার বাড়িতে জানালে তারপর আমরা বিষয়টা নিয়ে এগোতাম। তার বোধ হয় কোনোদিনই দরকার পড়বে না, কারণ আমি এটা জানতে বিন্দু মাত্র আগ্রহী নই যে আপনার মেয়ে সুন্দরী কিনা। আমার বিয়ে হয়ে গেছে আজ থেকে 6 বছর আগে, আমি যাকে ভালোবাসতাম তার সাথে। কিন্তু বাবা, তোমার যে বউ আছে এই ব্যাপারে তো কিছু শুনিনি, সেটা জানবেন কি করে? কারণ আমার বউ এর সাথে আমার ঝামেলার কারণে সে আমার থেকে দূরে আছে। আমি এলাম জ্যাঠা মশাই, তুমি তাহলে আমার মেয়েকে, আপনি কি আপনার মেয়েকে একজন বিবাহিত পুরুষের সাথেই বিয়ে দিতে চান? না মানে, বেশ জ্যাঠা মশাই, আমি তবে এলাম। ভালো থাকবেন। আর সামনের মাসে আমার গুয়াহাটি পোস্টিং হয়ে যাচ্ছে, আমি যাওয়ার আগে আমার সব কাজ গুছিয়ে দিয়ে যাব, চিন্তা করবেন না। এই শেষ কয়েকটা কথা বলবার সময় রোহিত সীমন্তীর দিকে তাকায় আর চোখের ইশারায় ওকে দরজার সামনে আসতে বলে। সীমন্তীর শ্বশুর যাতে কিছু বুঝতে না পারে সেই কারণে খুব সাবধানে ও এই ব্যাপারটা হ্যান্ডেল করে। বাবা, আমি তাহলে ওনাকে দরজা অবধি এগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ যাও। কি ভেবেছিলাম আর কি হলো? আসলে আমার রিঙ্কির কপালটা খারাপ, নইলে রোহিতের মতন এত ভালো ছেলে হাতছাড়া হয়ে যায়। নিজের শ্বশুর এর মুখে রোহিতের এরকম প্রশংসা শুনে সীমন্তীর অদ্ভুত এক প্রকারের গর্ববোধ হয়। এরপর ধীর পায়ে ও বাড়ির দরজার সামনে এগিয়ে আসে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল রোহিত। কি হলো, আসতে এত দেরি করলে? তোমার শ্বশুর কি তোমায় কিছু জিজ্ঞেস করছিল নাকি? না না, সেরকম কিছু নয়। তবে একটা বিষয় আমি বুঝলাম না রোহিত, তুমি আমার শ্বশুরকে এই মিথ্যেটা কেন বললে যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে? 6 বছর আগে হয়েছে, এটাই বা কেন বললে? তুমি ভুলে গেছো তাই না সীমন্তী? আমরা একদিন কলেজ পালিয়ে একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেখানে পুজোর সিঁদুর তোমার মাথায় আমি নিজের হাতে তুলে দিয়েছিলাম। তোমার এসব কিছুই মনে নেই বলো? রোহিত, তুমি বরং এখন বাড়ি যাও, অকারণে অতীত নিয়ে পড়ে থেকো না, এতে তোমার কষ্ট বাড়বে বই কমবে না। সীমন্তী, আমাকে যেদিন তুমি ছেড়ে চলে গেছো সেদিন থেকেই তোমার সাথে আমার নিজের বেঁচে থাকার কারণটুকু চলে গেছে, আর নিজের যা ছিল সবই যে তোমায় বিলিয়ে দিয়েছিলাম। বেশ এলাম, আর তোমায় সমস্যায় ফেলবো না, চিন্তা করো না। কাশ আমারও যদি তোমার মতন করে আমাদের ভালোবাসাকে ভুলে থাকার ক্ষমতা থাকতো, তাহলে আমিও অতীত ছেড়ে খুব সহজেই বেরিয়ে আসতে পারতাম। এরপর রোহিত আর কিচ্ছুটি না বলে চলে যায়। এভাবে দিন কয়েক কেটে যায়।
ঠিক 2 সপ্তাহ পরে সীমন্তীর ফোনে একটা আননোন নম্বর থেকে ফোন আসে। প্রথমে ওই ফোনটা ও ধরবে কি ধরবে না এটা ভাবতে থাকে। তারপর একটা সময় ফোনটা ও রিসিভ করেই নেয়। হ্যালো, কে বলছেন? আপনি কি মিস্টার রোহিতের বাড়ির লোক? রোহিতের নামটা শুনে সীমন্তীর আবারও গলা শুকিয়ে আসে। ভয় জড়ানো কণ্ঠে তবু বলে ওঠে, হ্যাঁ, কেন বলুন তো। আসলে আপনার নাম্বারটা ওনার ফোনে মাই লাভ বলে সেভ করা। আমরা তাই আপনার নম্বরটাতেই ওনার ফোন থেকে ফোন করলাম। আর শুনুন ম্যাডাম, আপনার জন্য একটা খারাপ খবরও আছে। আপনি পারলে শীঘ্রই হাসপাতালে আসুন। রোহিত বাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার অবস্থা খারাপ। আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। এবার চলে যাব। আপনি এলে খুব ভালো হয়। ওনার ফোনে আর কোনো বাড়ির লোকের নম্বর আমরা খুঁজে পাইনি, তাই আপনাকে ফোন করলাম। এরপর সীমন্তী আর একবারের জন্য কিছু না ভেবে বাড়ি থেকে শুধু আসছি বলে বেরিয়ে পড়ে। রাস্তায় বেরিয়ে হাসপাতাল যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিয়ে নেয় শুধু। হাসপাতালে পৌঁছে রিসেপশন এ গিয়ে জিজ্ঞেস করে, জানতে পারে রোহিত এখন আইসিইউতে। সীমন্তীর চোখে জল আর বাঁধ মানেনি। কাঁদতে কাঁদতে ও ছুটে আসে রোহিতের বুকে। ভেতরে একজন নার্স রোহিতকে অবজার্ভ করছিল। সীমন্তীকে দেখে উনি উঠে দাঁড়িয়ে পরে জিজ্ঞেস করলেন, আপনি কি ওনার বাড়ির লোক? এই প্রশ্নে সীমন্তীর মনে পড়ে যায় কিছু পুরনো কথা। কলেজে পড়াকালীন রোহিত ওকে বলেছিল ও একমাত্র ছেলে। ওর মা গ্রামে থাকে। বাবা বহু আগেই মারা গেছে। আজ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রোহিতের আপনজন বলতে কেবল মাত্র সীমন্তী। তাই সীমন্তী নার্সকে দৃঢ় কণ্ঠে উত্তর দিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমি ওনার বাড়ির লোক। আমি ওনার স্ত্রী। এরপর প্রায় মাস খানেক সময় লাগে রোহিতের সুস্থ হতে। সীমন্তী সেদিনের পর থেকে আর শ্বশুর বাড়ি ফিরে যায়নি। ওর বরের থেকে ডিভোর্স নিয়ে রোহিতকে সামাজিকভাবে বিয়ে করে ওরা এখন সুখে আছে। জীবনে আমরা কখনো কখনো অর্থের পেছনে ছুটতে ছুটতে সত্যিকারের ভালোবাসার মর্মই ভুলে যাই। সমাজে এরকম সীমন্তী হয়তো অনেক আছে, কিন্তু সবাই হয়তো এভাবে শেষ অবধি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেদের ভালোবাসাকে জিতিয়ে দিতে পারে না। সমাপ্ত। এইরকমই আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।